জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্বে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আজ জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। জাতিসংঘের সদর দপ্তরে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। বিস্তারিত জানব তার কাছে। রাকিব, মার্কিন রাষ্ট্রপতির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক কখন অনুষ্ঠিত হবে? আলোচ্যসূচিতে কোন কোন বিষয় থাকতে পারে? এখন থেকে আরো প্রায় ১০০ ঘন্টা পরে বৈঠকটি শুরু হবার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি নিশ্চয়ই আমাদের জন্য অনেক বেশি গর্বের আজকের এই দিনটি, কারণ আপনি জানেন যে এর আগে কিন্তু জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময় এমন সুসংবাদ বা এমন দিন বাংলাদেশের আসেনি। বাংলাদেশের মানে বিভিন্নভাবে শোনা যায় অন্তত গত ৩০ থেকে ৩৫ বছরে এটা কিন্তু হয়নি। এর আগে হয়েছে কিনা এ নিয়ে নানান কথা পক্ষ কথা রয়েছে, তবে নিশ্চিত কিছু বলা যায়নি। তো ইতিমধ্যেই আপনি জানেন যে নিউ ইয়র্কের যে স্থানীয় সময় 8:30টার দিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে রয়েছে তিনি প্রবেশ করেছেন এই জাতিসংঘ সদর দপ্তরে। আর আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তার ঠিক ৭-৮ মিনিট আগে আমার পেছনের যে গেটটি দেখছেন গেটের পাশেই রয়েছে মূল সড়ক জাতিসংঘে সদর দপ্তরে প্রবেশ করার। সেই সড়ক দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও প্রবেশ করেছে। আমরা দেখছি তার প্রবেশকে কেন্দ্র করে কিন্তু এখানকার যে আকাশ, অর্থাৎ এই জাতিসংঘ সদর দপ্তরের আকাশেও কিন্তু বেশ কয়েকটি হেলিকপ্টার একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার নিরাপত্তার জন্য। আর চারপাশে তো নিউ ইয়র্ক পুলিশ বা অন্যান্য কিছু রয়েছে। এই আলোচনায় সবচেয়ে যেটি গুরুত্ব পাবে আজকে, আমি বলেছি আপনাকে ৩টি বিষয়। একটি হলো ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো গত ৫ আগস্ট, সেটি কিভাবে হলো, সেখানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে কি পরিমাণ ছাত্র জনতা জীবন দিতে হয়েছে, আহত হয়েছে, এর একটি চিত্র তিনি আমরা যতদূর জেনেছি জো বাইডেনের কাছে তুলে ধরবেন। এর পাশাপাশি তিনি আরেকটি বিষয় তুলে ধরবেন যে গত ১৫-১৬ বছরে বাংলাদেশের সাধারণ মানুষের উপর যে রাজনৈতিক কিংবা বিভিন্নভাবে দলীয়ভাবে যে দমন নিপীড়ন হয়েছে তারও একটি তিনি চিত্র এই দ্বিপাক্ষিক বৈঠকে তুলে ধরবেন। আর সবচেয়ে যেটি গুরুত্ব পাবে ব্যবসায়িক স্বার্থ, অর্থাৎ এখানে নতুন করে যে আন্তর্জাতিক বিশ্ব ব্যবসায়িক দেশগুলো রয়েছে যারা বাণিজ্যিকভাবে বাংলাদেশে আগে বিনিয়োগ করতে, তারা আবার নতুন করে কিভাবে বিনিয়োগ করতে পারে তার একটি আহ্বান তিনি জো বাইডেনের মাধ্যমে জানাবেন। এবং বিশেষ করে জিএসপি সুবিধা যেটি বাতিল করেছে কর্তৃত্ববাদী সরকারের নানান অপকর্মের কারণে যুক্তরাষ্ট্র সরকার বাতিল করেছিল, সেটি আবার ফিরিয়ে নেওয়া যায় কিনা, কারণ গার্মেন্টস এর বড় একটি অংশ কিন্তু এখন চলে যাচ্ছে ভারতের কাছে। তো সেই ভারতের কাছ থেকে গার্মেন্টস সুবিধা কিভাবে আবার ফিরিয়ে আনা যায়, বাংলাদেশে জিএসপি সুবিধা ফিরিয়ে আনা যায়, তার একটি কিন্তু তিনি রূপরেখা তুলে ধরবেন জো বাইডেনের সঙ্গে। এবং আরেকটি বিষয় তিনি এখানে, যেহেতু ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর কোনো দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে না, তো জো বাইডেনের মাধ্যমে তিনি কোনো বার্তা ভারতকে দিবেন কিনা, বিশেষ করে শেখ হাসিনা কিভাবে ভারতে রয়েছেন, কিভাবে দেশে ফিরিয়ে আনা যায়, এনে বিচারের মুখোমুখি করা যায়, এমন কোনো ইস্যু কিন্তু জো বাইডেনের মাধ্যমে তিনি ভারতকে বলাতে পারেন। তো সেটিও হয়তো আজকের এই মিটিং এ গুরুত্ব পাবে। এর বাইরে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেটি আমরা আপনাকে পরবর্তী নিয়ে জানাবো। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সাকিব। জাতিসংঘের সদর দপ্তর থেকে যুক্ত হয়েছিলেন মাহমুদ রাকিব। পোশাক শ্রমিকদের হাজিরা বোনাস ২২৫ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া টিফিন ও নাইট বিলও বাড়ানো হয়েছে। একই সঙ্গে মাতৃত্বকালীন ছুটি ৪ মাস করা সহ শ্রমিকদের ১৮টি দাবি মেনে নিয়েছে শিল্প মালিকরা। কাল থেকে খুলছে সব কারখানা। সচিবালয়ে শ্রমিক মালিক সরকার পক্ষের বৈঠক শেষে একথা জানিয়েছেন সরকারের ৪ উপদেষ্টা। এ সময় ১০ অক্টোবরের মধ্যে ন্যূনতম মজুরি মূল্যায়নের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এরপরও পোশাক শিল্প খাতে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 18টি দাবি দেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছি। কালকে থেকে সমস্ত ইন্ডাস্ট্রি নির্বিঘ্নে চলমান থাকবে। সকল পোশাক শিল্প কারখানার শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত 225 টাকা যা আছে তার থেকে অতিরিক্ত 225 টাকা, সেভাবে আমরা দুই পক্ষ মিলে একটা সমাধানে তারা এসেছি। অক্টোবর 2024 মাসের মধ্যে সকল কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যেই দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই। আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয় সেজন্য শ্রমিক মালিক সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন। আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না, এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না।
আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোনো অবস্থায় নিজেদের হাতে নেবেন না। আর আমি আগামীকাল থেকে আশা করব কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। বিদ্যমান নীতি সুধার শতকরা ৯% থেকে 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯.৫% নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, গত 25শে আগস্ট অনুষ্ঠিত মনিটরি পলিসি কমিটির পঞ্চম সভায় মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুসৃত সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক ওভারনাইট রেপো নীতি সুধার বিদ্যমান শতকরা ৯% থেকে 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯.৫০% নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 23 সেপ্টেম্বর ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবেলায় চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংক আবারও পলিসি রেট বা নীতি সুধার বাড়াবে বলে জানিয়েছিলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এখন চারদিকে নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে বলে জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করতে ১.৫ বছর সময় লাগতে পারে বলে জানান তিনি। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান। শেখ হাসিনার দেশ ত্যাগের পর রাষ্ট্র সংস্কারে ইউনূস সরকারকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা হবে। দেশে শান্তি ফিরিয়ে আনতে যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধান বলেন, একই সঙ্গে কাজ করলে বাংলাদেশের অবস্থা স্থিতিশীল হবে খুব শিগগিরই। ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সহযোগিতা দেবে দক্ষিণ কোরিয়া। ঢাকায় নিযুক্ত দেশের রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হয়। পরে মঈন খান জানান, বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনলে কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাজভিরুল ইসলাম ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এখন চারদিকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় লেবাননে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 558 জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে 50 জনই শিশু। মঙ্গলবার রাজধানীর বৈরুতে ইসরায়েলের সবশেষ হামলায় আরও 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হিজবুল্লাহর শীর্ষ এক কমান্ডারকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। টাইমস অব ইসরায়েল বলছে, নিহতদের মধ্যে সংগঠনটির মিসাইল কমান্ডার ইব্রাহিম কুবাইসিও ছিলেন। ধারণা করা হচ্ছে বৈরুত হামলা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে লেবাননের অবস্থা গাজার মতো হবে বলে মন্তব্য করেছে জাতিসংঘ মহাসচিব। দুই পক্ষকে যুদ্ধ বন্ধ করে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। শেয়ার কারসাজির প্রমাণ পাওয়া এবার বড়সড় জরিমানা গুনতে হচ্ছে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তাকে 50 লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পাশাপাশি একই অপরাধে আবুল খায়ের হিরো সহ 6 সহযোগীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে। আজ বিএসইসির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুঁজিবাজারের তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার মালিকানাধীন মোনার্ক মার্টকেও একই অভিযোগে 1 লাখ টাকা জরিমানা করা হয়। সাকিবের সহযোগী আবুল খায়ের হিরোকে 25 লাখ টাকার জরিমানা করা হয়। এর আগে এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ ওঠে। 2022 সালে 4 প্রতিষ্ঠানের শেয়ার কারসাজিতে সাকিবের নাম উঠে এলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বিএসইসি।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।